বিএনপি জামায়াতের বাইরে আলাদা জোট গড়তে চায় এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ ৯টি দল, যা চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলগুলো। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোর সঙ্গে থেকে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এনসিপি ও এবি পার্টি। তবে নতুন জোট গঠনে এনসিপিকে অপরিপক্ক ও বড় বাধা হিসেবে দেখছে গণ অধিকার পরিষদ। ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচারের পতনের পর থেকেই রাজনীতির মাঠে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জোট ভারী করতে দেখা গেছে দল দুটিকে। বিএনপি জোটে আছে যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দল, অন্যদিকে জামায়াত জোটে বেশ কয়েকটি ইসলামী দল। ধান পাল্লা বিক্রির মহা উৎসব, ছোট ছোট পার্টিকে পকেট করে কিনে নেওয়া। তবে এই দুই রাজনৈতিক বলয়ের বাইরে তৃতীয় নতুন জোট গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও প্রগতিশীল ঘরানার রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের ৬টি দল। শুধু নির্বাচন নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই প্রাধান্য দিচ্ছে দলগুলো। আমরা যেটা চিন্তা করেছি, বিএনপি এবং জামাতের যে জোটের আলোচনা হচ্ছে, এই জোটের বাইরে গিয়ে একটা নতুন রাজনীতির বন্দোবস্ত নিয়ে যারা কাজ করছে তাদের নিয়ে একটা জোট করা যায় কিনা। প্রথমত আমরা এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ আমাদের মধ্যে কিছু আলোচনা আমরা করেছি। দেন আমরা গণতন্ত্র মঞ্চের আরও ৬টা দল আছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের, একটা সংস্কার হবে দেশে, আমরা নতুন বাংলাদেশ করব, যেখানে দুর্নীতির অবস্থা কম থাকবে, যেখানে আমাদের ওভারঅল দেশে মানুষ তাদের অধিকারগুলো ফিরে পাবে, অধিকারগুলো রক্ষিত হবে। সো এইটা করার জন্য আমাদের যেভাবে যেটা করা দরকার আমরা সেদিকেই ফোকাস করছি। তবে নতুন জোট গঠনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আচরণ অপরিপক্ক বলে মনে করছে গণ অধিকার পরিষদ। এর আগে এনসিপিকে নিয়ে জোট গঠনে দলটি বেশ আগ্রহ দেখালেও বর্তমান কর্মকাণ্ডে অনীহা দেখাচ্ছেন দলের সাধারণ সম্পাদক। এনসিপি নতুন একটি দল, এখনো পর্যন্ত তারা নানান বিতর্কে জর্জরিত, তারা অপরিপক্ক আচরণ করছে। আমার কাছে মনে হয় না যে আগামী নির্বাচনে তাদের নেতৃত্বে কোনো তৃতীয় জোট হলে সেই জোট নির্বাচনে ভালো ফলাফল করতে পারবে। বিএনপি ও জামায়াত জোটের বাইরে এই নতুন জোট কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছে দলগুলোর আন্তঃসম্পর্কের ওপর। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের পর জোটের ঘোষণা দেওয়ার কথা জানায় দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি দল। এনসিপি ছাড়া বাকি 2টি দল হলো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আজ দলগুলোর বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। জানান, গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12 নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি। নির্বাচনের ঘোষিত সময়সীমার 3 মাস আগে 3টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসিতে জমা পড়া 143টি আবেদন থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 22টি দলকে। দলগুলোকে নিবন্ধন দিতে নানা ধাপের যাচাই বাছাইয়ে ইসি লম্বা সময় ব্যয় করে। জটিলতা হয় এনসিপির প্রতীক নিয়েও। অবশেষে সব চুকিয়ে নিবন্ধনের তালিকায় উঠল এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টা দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন। আমরা 7টা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না, তারা কোয়ালিফাই করে না। একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা 54টি। এর মধ্যে নিবন্ধন স্থগিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের।
এদিকে মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত নিয়ে মন্তব্য করবে না ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিতে যোগ দিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন তিনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ মীর মুগ্ধের ত্যাগ এবং তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। এ সময় স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এর আগে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গত বছরের সেপ্টেম্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। এরপর গত ৮ মে পদ থেকে সরে দাঁড়ান মীর স্নিগ্ধ। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন তিনি। হাসিনা সরকারের খুন গুমের কথা বলে স্থানীয় ভাষায় জুলাই সনদে হ্যাঁ ভোট চাইলেন সার্জিস আলম। তিনি বলেন, পেশাদার খুনি ছিলেন শেখ হাসিনা, আর সরকার ১৬ বছরে অসংখ্য মানুষকে গুম খুন করেছে। তাই আমরা যেই দলেরই হই না কেন, গণভোটের দিন প্রত্যেককে যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই। মঙ্গলবার রাতে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপি ও যুব শক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 18-20 কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না। এই জন্য অনুরোধ, আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। ঘোষণার বাকি থাকা 63 আসনের মধ্যে অন্তত 40টি আসন জোটের শরিকদের ছাড়বেন বিএনপি, আর বাকি আসন পাবে দলের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, শরিকদের সাথে আলোচনা করে সপ্তাহখানেকের মধ্যেই আসবে ঘোষণা। এদিকে ঢাকায় ফাঁকা থাকা 7 আসনের যে কোনো আসন থেকে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারে বলেও জানান দলটির নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার 237 আসনে প্রার্থী ঘোষণার পর উৎসবের আমেজ বিরাজ করছে প্রায় প্রতিটি আসনে। বাকি আসনের মনোনয়ন প্রত্যাশীরা আছেন অপেক্ষায় কবে ঘোষণা হবে প্রার্থীর নাম। এ অবস্থায় দলটির নেতারা বলছেন, বাকি 63 আসনে প্রার্থী চূড়ান্ত করতে নানা জটিলতা রয়েছে। এসব জটিলতা কাটাতে জোট শরিকদের সাথে হবে বৈঠক। এরপর শরিকদের আসন বন্টনের পর বাকি আসন পাবে বিএনপি প্রার্থীরা। শরিক দল যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 40টা, বাকিগুলো বিএনপিরই 2-3 জন প্রার্থী আছে যাদের মধ্যে এখনও নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি। ঢাকার বাইরে যে আসনগুলা, সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকায় একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। জোট নেতারা বলছেন, আসন ছাড়ের বিষয়ে বিএনপির আশ্বাসের চেয়ে জোট শরিকদের চাওয়া অনেক বেশি, তবে আলোচনায় বসলে সমাধান হবে বলে বিশ্বাস তাদের। বিএনপি যেরকম মনে করেছিল যে এই নির্বাচনটা তাদের জন্য খুবই ইজি, বিশেষ করে কয়েকটি নির্বাচনী ইলেকশনের পরে তারা এরকম মনে করে না। তারা তাদের মতো দিয়েছেন, আমাদেরও ওইসব জায়গাতে তো এক্সপেকটেশন থাকতে পারে, আমাদের ক্যান্ডিডেট থাকতে পারে। এগুলো আলোচনা হয় নাই। তারা বলেছেন প্রয়োজন মধ্যে এগুলো বদলানো যাবে। বিএনপির সাথে আমাদের মনে হয় কোনো নির্বাচনী জোট হবে না, হয়তো আমরা আসন সমঝোতার দিকেই আমরা যাব। আর বিএনপি অবশ্যই আমাদের অগ্রাধিকারের মধ্যে আছেন, যেহেতু তারা আমাদের আন্দোলনের প্রধান শরিক। এনসিপি সহ আরও কয়েকটি দল বিএনপির সাথে জোটবদ্ধ হলে পাল্টে যেতে পারে আসন বন্টনের হিসাব নিকাশ। বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয় থেকে সোমবার ঘোষণা করা হয় 237 আসনে প্রার্থীর নাম, যে তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতা। এখন বাকি যে 63 আসন আছে, সেই আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সেদিকেই নজর বিএনপি এবং জোট শরিক নেতাদের। মাহমুদ শরীফ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়নের পক্ষে বিপক্ষে চট্টগ্রামে উৎসবের পাশাপাশি জ্বলছে ক্ষোভের আগুন। সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় মহাসড়ক অবরোধ ঘিরে বহিষ্কারের ঘটনাও ঘটেছে। এছাড়া চট্টগ্রাম ৯ আসনে মনোনয়ন ঘোষণা ও পরে স্থগিত নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রার্থী মনোনয়নে চট্টগ্রামে বড় চমক। সীতাকুণ্ড ও মহানগরীর দুটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম ৪ আসনে আলোচিত নেতা লায়ন আসলাম চৌধুরী ধরাশায়ী তারই অনুসারী যুবনেতা কাজী সালাউদ্দিনের কাছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরীর অনুসারীদের ভাঙচুর অবরোধের রেশ ধরে বহিষ্কার হয়েছেন ৪ নেতা। আমরা আসলাম চৌধুরীর হাতে করা সৈনিক, আমাদেরকে যদি ১১২ যদি বহিষ্কার করা যদি হয়, ১,১২ যদি বহিষ্কার হয়, সীতাকুণ্ডে যদি সকল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়, আসলাম চৌধুরী বিকল্প ভাবার কোনো। চট্টগ্রাম ৯ আসনে নাম ঘোষণার পর মুহূর্তেই স্থগিত হয় দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের নাম। এর বাইরে ঘোষিত ১০ আসনের ৫টিতে নতুন, 5টিতে এসেছে পুরনো নাম। বাদ পড়েছেন গতবারের 2 প্রার্থী। দল যদি আমাকে বিবেচনা করে নমিনেশন দেয়, অবশ্যই দলের পক্ষ হয়ে দানের শেষ নির্বাচন করব। আর যদি দল যদি আমার চেয়ে কাউকে যোগ্য মনে করে আর কাউকে নমিনেশন দেয়, আমি তার জন্য নিরলসভাবে আন্তরিকভাবে তাকে জেতানোর জন্য কাজ করবো। দানের শীষ সবার, যেহেতু দল মনোনয়ন দিয়েছে, যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয়, আমি ওনার জন্য কাজ করতাম। সবাই দলের স্বার্থে দানের শীষকে বিজয় অর্জনের জন্য, বিজয় নিশ্চিত করার জন্য সবাই একসাথে কাজ করবে। মহানগর ও জেলার নেতারা বলছে এবারের নির্বাচন রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে চান তারা। আমাদের নেতা কর্মীদের জন্য একটি বার্তা, সেটি হচ্ছে যে নেতা যত বড়ই হোক, দলের সিদ্ধান্ত তাকে মেনে চলতে হবে। সিদ্ধান্তের বাইরে গেলে এই দলে তার কাজ করার আর সুযোগ থাকবে না। সম্প্রতি রাউজানের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আলোচনায় থাকা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের কেউই নেই তালিকায়। এছাড়া চন্দনাইশ, সাতকানিয়া, সন্দ্বীপ ছাড়া মহানগরীর 2টি আসনেও ঘোষণা হয়নি কারো নাম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। রিটন, 4 নেতাকর্মীকে যে বহিষ্কার করেছে, এই ব্যাপারে আসলাম চৌধুরী কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? না, আসলে ওনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত যাইনি। আপনি জানেন যে আসলে গত পরশুদিন যখন চট্টগ্রামের 10টি আসনের মনোনয়ন দেওয়া হয় প্রার্থীদের, তখন আসলে চট্টগ্রামের 4 আসন সীতাকুণ্ড, সেখানে যিনি আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, তিনি আসলে দীর্ঘদিন ধরে বিএনপির জন্য কাজ করছেন। তার নামটি যখন আসলে বাদ দেওয়া হয়, অর্থাৎ তাকে যখন নমিনেশনটা দেওয়া হয়নি, তখন আসলে তার যারা নেতাকর্মী রয়েছেন তারা উত্তেজিত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে বিক্ষোভ করেছিলেন এবং সেখানে তারা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল। এবং সেই কারণে আমরা দেখেছি দল থেকে 4 জনকে আসলে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কৃত যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে আসলে যত কিছুই করা হোক তারা বিএনপির জন্য কাজ করবেন এবং আসলাম চৌধুরী তাদের একমাত্র নেতা। এছাড়া আমরা যদি বলি আসলে অন্যান্য যে আসনগুলো, সেখানে আসলে নেতাকর্মীদের মধ্যে বেশ ফুরফুরে একটি ভাব আমরা দেখছি। নেতাকর্মীরা বলছেন যে আসলে 16 বছর পর যে একটি কাঙ্ক্ষিত নির্বাচন তারা পাচ্ছেন, সেই নির্বাচনে তারা দলকে জয়ী করার জন্য সব ধরনের চেষ্টা চালাবেন। আপনি জানেন যে আসলে 9 আসন, চট্টগ্রাম 9 আসন কোতোয়ালি আসন থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও তার নামটি সরিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে তিনি যেটি বলছেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি বিএনপির জন্য কাজ করছেন, ধানের শীষের জন্য কাজ করছেন। সঙ্গত কারণে তার নামটি যে বাদ দেওয়া হয়েছে সেটিতে আসলে তিনি খুব বেশি ক্ষুব্ধ নন এবং তিনি বলছেন যদি দল কাউকে যোগ্য মনে করে সেই আসনের জন্য যাকেই নমিনেশন দেওয়া হোক তার জন্য তিনি আসলে কাজ করবেন। তার কারণ তিনি বলছেন যে সব কিছুর ঊর্ধ্বে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলকে জয়ী করার জন্য সব ধরনের কাজ তারা করবেন।
এই ছাড়া আসলে অন্যান্য যে আসনগুলো রয়েছে সবখানে দেখছি আমরা নেতাকর্মীরা ইতিমধ্যে দলের জন্য কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গতকালকে আমরা দেখেছি যে সমস্ত যাদের নাম মনোনয়নের জন্য ঘোষণা করা হয়েছে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে আসলে দল তথা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যত কিছু করার তারা করবেন এবং সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এবং যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে চায় সেটি আসলে আত্মঘাতী হবে এবং সেক্ষেত্রে আসলে তাদের দলে থাকার আর কোনো সুযোগ থাকবে না বলে দলের যে শীর্ষ নেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে মোটামুটি মনোনয়ন ঘোষণা করার পরে প্রতিক্রিয়ার খবর। চট্টগ্রামে মনোনয়ন ঘোষণার পর অসন্তোষ বিক্ষোভ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত না দেয় সরকারের উপর ক্ষুব্ধ রাজনীতিবিদরা। তাদের মন্তব্য, রাজনৈতিক দলগুলোকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সবাইকে ছাড় দেওয়ার আহ্বান জানান তারা। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে দীর্ঘ 7.5 মাস আলোচনা চালায় ঐকমত্য কমিশন। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই আনুষ্ঠানিকভাবে শেষ হয় সেই আলোচনা। ঐক্যের পরিবর্তে ফের বিভক্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার বিকেলে নাগরিক কোয়ালিশন আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে গোলটেবিল আলোচনাতেও দেখা যায় এই চিত্র। গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার এন্ড রিফর্ম অর চেঞ্জ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ইশতেহারে কোনো একটা বিষয় যদি লিখি তাহলে আমি ক্ষমতায় গেলে সেটাই করতে পারবো, এটাই যদি হয় তাহলে আমার গণভোট হওয়ার কি দরকার? দেশটা চালাবে কাদের? যারা চালাবেন তাদেরকে যদি আমরা একটা এইরকম অনাস্থার জায়গায় নেই, তাহলে কোন ধরনের ভবিষ্যৎটাকে আমরা সামনে টেনে আনি, এটা পলিটিক্যাল পার্টিগুলোকে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দেখছেন অনেকে। নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত সরকারের ওপর ছাড়লেও গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান তাদের। আমরা যেখানে স্বাক্ষর করেছি ওখানে 7টা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে বলা আছে আমরা এই 7টার অঙ্গীকারটা আমাদের কি কি। তাহলে প্রশ্ন হচ্ছে এই জুলাই সনদ ফাইনাল হলো কোথায়? সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে এই আলোচনার জায়গাটাকে সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না, গণভোটে পাশ হোক, পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক, আমরাই তো আছি। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্তের ভার রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ ছাত্রলীগে 403 নেতা কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানও রয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির নোটিশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রথমে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি প্রাথমিক প্রতিবেদনে 128 জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে। পরে সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরপর আরও তদন্তের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তারা আগের 128 জন সহ মোট 403 শিক্ষার্থীর সহিংসতার সাথে সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পেয়েছে। এমনকি আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত দেশের আইন, বিচার ও নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে আমাদের এই মৌলিক বিষয় না বুঝে জনগণকে জিম্মি করে তথাকথিত আন্দোলন ও সংস্কার। প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পের পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে বাতিল করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর মঙ্গলবার এই বিষয়ে ব্যাখ্যা দিল সরকার। এতে বলা হয়, প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল সারা দেশের 2500 ক্লাস্টারে সমান সংখ্যায় শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে সচিব কমিটির মতে এত অল্প সংখ্যায় শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোনো কার্যকর সুফল পাওয়া যাবে না, বরং বৈষম্য তৈরি হবে। বিবৃতিতে আরও বলা হয়,
ভবিষ্যতে অর্থের সংস্থান হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ তৈরি এবং নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বর্তমানে দেশে 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কন্দ পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের চাষিরা। বীজ রোপণের 60 দিনের মধ্যে জমি থেকে পেঁয়াজ সংগ্রহ করা যায়। কৃষি বিভাগ বলছে, কন্দ পেঁয়াজ চাষ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মধ্যে মেশিন সরবরাহ করা হচ্ছে। কম সময়ে পেঁয়াজ সংগ্রহ ও ভালো ফলন হওয়ায় কন্দ পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে মেহেরপুরের চাষিদের। জমি প্রস্তুতির পরেই সারিবদ্ধভাবে রোপণ করা হচ্ছে বীজ। 55 থেকে 60 দিন পর জমি থেকে সংগ্রহ করা যাবে পেঁয়াজ। বিঘা প্রতি কন্দ পেঁয়াজ চাষে খরচ 50 থেকে 60,000 টাকা, আর ফলন পাওয়া যায় 50 থেকে 60 মণ, যা 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তবে সার ও তেলের দাম বেশি হওয়ায় ভালো দাম না পেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা চাষিদের। যদি এই পেঁয়াজটার দাম ভালো পায় তাহলে পরে 1 লাখ থেকে 1,20,000 পর্যন্ত পায়। এবারে একটু দাম কমায় সীমিত থাকায় অনেকজন লাগাচ্ছে। গত বছর ধরেন যে আমাদের মাঠে যেমন 20টা লোক লাগিয়েছে, এবার 50টা লোক লাগাচ্ছে। যে সারের দাম, তেলের দাম, এইগুলি যদি পেঁয়াজের দাম আমরা ভালোভাবে না পাই তাহলে হয়তো আমরা মেলা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। চাষিদের বীজ সংরক্ষণের জন্য পরামর্শের পাশাপাশি যন্ত্রপাতি ও এয়ারফ্লু মেশিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই বিষয়ে কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে এবং বীজ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছে, বিশেষ করে এয়ারফ্লো মেশিন, যার মাধ্যমে কৃষক নিজেরাই তাদের বীজটা সংরক্ষণ করতে পারছে। এবার মেহেরপুরে 2000 হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষ হচ্ছে, যা গত বছরের চেয়ে 300 হেক্টর বেশি, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,350 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ার বিপাকে কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দোকান থেকে বাকিতে সার বীজ নিয়ে আমন ধানের আবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শরীফুল ইসলাম, আর কয়েকদিন পরেই ঘরে উঠত ফসল। তবে অসময়ের ভারী বৃষ্টিতে লন্ডভন্ড আমনের ক্ষেত, পাওনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে শরীফুলের। বিভিন্ন ঋণ বা সার যেটা দোকান থেকে আমরা বাকি নিয়ে আসি, আমরা ধান চাষ করে আবাদ করে তারপরে আমরা ধান বিক্রি করে তারপরে আমরা ঋণটা আমরা পরিশোধ করি। এক রাতের বৃষ্টিতেই নষ্ট হয়েছে জেলার কৃষকদের ধান ও অন্যান্য ফসল। চাঁপাইনবাবগঞ্জের কৃষি অফিস বলছে, জেলার 4,459 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। 20 মনের জায়গাতে 15 মন পাবে, কেউ 10 মন পাবে, কেউ 8 মন পাবে, কেউ পাবে না। খাওয়ার জন্য ধার করতে হবে, জমি তো খরচ করার লাগাও ধার করতে হবে। অসময়ে ভারী বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল সহ 9 উপজেলায় পানিতে তলিয়ে গেছে আমন ধান। কোথাও গাছ মাটিতে নুয়ে পড়েছে, পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজির ক্ষেত। অন্য জায়গায় টাকা ধার করে নিয়ে এসে ধান গোনা কাটতে হবে, তাছাড়া আর কোনো পরিস্থিতি নাই। ধানে ক্ষতি হয়ে গেছে, মাঝে খেলেরও অভাব, ধানেরও অভাব। সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমাদের কৃষকের জন্য অনেক উপকার হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আক্রান্ত পরিসংখ্যানের যে হিসাব সেটি আমরা নিচ্ছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি সরকার প্রণোদনা বা পুনর্বাসনের কোনো কর্মসূচি ঘোষণা করেন তাহলে এই ক্ষতিগ্রস্তদের জন্য সেই সহায়তা প্রদান করা হবে। সিরাজগঞ্জে 226 হেক্টর জমির ধান ও 181 হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ কি সহায়তা করতে পারে বলে জানা গেছে? দেখুন, হচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে যে ক্ষতি হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান ক্ষেত, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে প্রায় 4,500 হেক্টর অর্থাৎ
459 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এরই মধ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে জরিপ চালাচ্ছে এবং মাঠ পর্যায়ে তারা অনুসন্ধান করে দেখছেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ কোনগুলো পুরোপুরি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়টি তারা জরিপ করছেন। আমরা স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এরই মধ্যে মোটামুটি সব জায়গা থেকেই আসলে যে পানি জমে গেছিল, বৃষ্টির পানি, সেই পানি নেমে গেছে। এখনই আসলে ক্ষতটা স্পষ্ট হয়ে উঠবে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট হয়ে উঠবে এবং এটি বিবেচনা করেই তারা আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তারা যেটা বলছেন যে কিছু আমন ধান ক্ষেত রয়েছে যেগুলো এরই মধ্যে কৃষি বিভাগ দেখেছেন যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এর বাইরে সরিষা ক্ষেত সহ অন্যান্য যে শীতকালীন সবজি রয়েছে, সেই শীতকালীন সবজি বা সরিষা ক্ষেত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। আর আমন ধানের কথা যদি বলি, আমন ধানের কিছু নাবি জাত রয়েছে, কিছু আগাম জাত রয়েছে। কৃষি বিভাগ যেটি বলছে যে আগাম যে জাতগুলো রয়েছে, অর্থাৎ এরই মধ্যে যে ধানগুলো পুষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হবে না, তবে যে ধানগুলোতে আসলে ফুল ছিল বা ধান কেবল হওয়া শুরু হয়েছে সেই ধানগুলো পুরোপুরি ক্ষতি হবে। আপনাকে যদি মাঠের অবস্থা বলি, এখনো আসলে এই যে বৃষ্টি হয়ে গেল এবং এই বৃষ্টির যে ক্ষতচিহ্ন সেটি এখনো মাঠে রয়ে গেছে। এখন আমরা দেখেছি যে বেশ কিছু এলাকাতে ধান একেবারে নুয়ে পড়েছে এবং সেখান থেকে চাষিরা বলছেন যে অন্তত 2/3 ফলনই কমে যাবে, অর্থাৎ যে জমিতে তারা আশা করেছিলেন যে বিঘা প্রতি হয়তো 20 থেকে 21 মণ ধান পাবেন, সেখানে তারা সর্বোচ্চ 7 মণ ধান পাবেন, এমনটি আমাদেরকে জানিয়েছে চাষিরা। তারা বলছেন যে এই যে ঋণ নিয়ে আসলে তারা এই আমন চাষাবাদ করেছেন, তাদের ঋণের বোঝাটা আরো বেড়ে যাবে এইবার। ঘূর্ণিঝড় মন্থরের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কুষ্টিয়ার অলিগলিতে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। এইসব দোকানের নেই অগ্নি নির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনুমোদন ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় মুদির দোকান থেকে শুরু করে ক্রোকারিজ, ফার্মেসি কিংবা ফাস্টফুডের দোকানেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, অথচ এসব দোকানের নেই কোনো অনুমোদন, এমনকি ব্যবহার বিধিও জানা নেই অনেক বিক্রেতার। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। হাতের কাছে গ্যাস পাচ্ছি, নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না। সিলিন্ডার বাহী গাড়ি আসতেছে, আমরা সেই মুহূর্তে যাচ্ছি, তখন আমার নিজের তো একটা আতঙ্ক লাগে যদি বিস্ফোরণ হয়। এদিকে বিস্ফোরক ছাড়পত্র বা বিক্রির কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র না থাকলেও নিয়ম মেনেই বিক্রির দাবি অনেকের। উপভোক্তা অধিদপ্তর থেকে আসছিল, ওরা চেক দিছে, সবই ঠিক আছে, লাইসেন্স মাইসেন্স সরকারি রুলস নিয়মকানুন মেনে আমরা ব্যবসা করতে হবে। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে জেলায় প্রায় 5,000-এর বেশি খুচরা বিক্রেতা রয়েছে, যাদের বেশিরভাগই অনুমোদনহীন। নাগরিক সমাজ বলছে ছাড়পত্র ছাড়া যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বিক্রি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পান বিড়ির দোকানদার থেকে শুরু করে মুদিখানার দোকান, সেলুন, এমনকি একটা ছোট্ট ঘুপের দোকান নিয়ে সেও কিন্তু এই ব্যবসাটা করতেছে। নিরাপত্তার দায়িত্বে আছেন বা যারা দেখভালের দায়িত্বে আছেন তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে এসব দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। ওখানে যদি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয় তাহলে দেখা যাবে যে প্রাণহানির সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাবে। সেই জন্য ওইসব এলাকায় এগুলা বিক্রয় করা এবং বিপণন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিগগিরই প্রশাসনের সহায়তায় যৌথ অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে ক্রেতাদেরও সচেতনতার পরামর্শ সংস্থাটির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। যাদের বিক্রির কোনো বৈধ কাগজপত্র নেই তাদের বিষয়ে প্রশাসন আসলে কি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? আসলে বৈধ কাগজপত্র নেই বলতে যদি আমরা দেখি তাহলে কিন্তু কুষ্টিয়ার যে 5,000 দোকানে 5,000-এরও অধিক দোকানে এই গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রতিবেদনে যেমনটি বললেন। আসলে এইরকম প্রতিটি দোকানে কিন্তু তাহলে অভিযান চালাতে হবে, কারণ আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে অধিকাংশ দোকানের এই ধরনের কোনো অনুমোদন নেই এবং এই অনুমোদনের প্রক্রিয়াটা কি সেটাও কিন্তু তারা জানে না। তো আমরা এই ব্যাপারে বিভিন্ন মাধ্যমে কথা বলেছি, এমনকি যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথেও কথা বলেছি। আরও একটা খুব
খুব ভয়ঙ্কর বিষয় হলো যে কুষ্টিয়াতে বিশেষ করে যেসব ফিলিং স্টেশনগুলো আছে, এলপিজি ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনগুলোতে শুধুমাত্র কিছু টাকা কম পাওয়ার কারণে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে যত্রতত্র এই চুলার কাজে ব্যবহৃত গ্যাসগুলোকে রিফিল করা হচ্ছে এবং এইটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ জ্বালানি ক্ষেত্রে যে এলপিজি এবং গাড়িতে ব্যবহারের জ্বালানির যে এলপিজি, এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, যেটা আমাদেরকে নিশ্চিত করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তো আসলে এইভাবে কিন্তু কুষ্টিয়াতে দীর্ঘদিন চলে যাচ্ছে, কিন্তু কোনো কারণে যেন কর্তৃপক্ষ শক্ত পদক্ষেপ নিচ্ছে না। আমরা মাঝে মধ্যে দেখি যে এই ধরনের কিছু অভিযান হয়, সেসব অভিযানে হয়তো 2-10 হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা দেখেছি যে অনেক মেডিকেল শপ যেগুলো আর কি ওষুধ বিক্রি হয়, ফার্মেসি, সেই ফার্মেসিতেও এই সিলিন্ডার যত্রতত্র বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু আসলে এই ঝুঁকি থেকে যায়। আপনাকে জানিয়ে রাখি যে গত 1 বছরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তথ্য মতে প্রায় 8টি ছোটখাটো দুর্ঘটনা হয়েছে। তো সংশ্লিষ্টরা বলছে যে এই দুর্ঘটনাগুলো ছোটখাটো, কিন্তু এটা বড় দুর্ঘটনার বার্তা দিয়ে যায়। কারণ এই ধরনের গ্যাস সিলিন্ডার সংশ্লিষ্ট যে দুর্ঘটনা হয় সেগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করে এবং যার প্রতিরোধ হওয়া দরকার। তো এই ব্যাপারে আমরা যখন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ করে এই অভিযানগুলো পরিচালনা হয়, আর এই সমন্বয়গুলো করতে গিয়ে তাদেরকে কিছুটা বিলম্ব পোহাতে হয়। তবে আগামীতে তারা বড় ধরনের অভিযানে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। অবৈধ গ্যাস সিলিন্ডারে সয়লাব কুষ্টিয়া শহর এবং সেই বিষয়ে জানছিলেন সহকর্মী মিলন উল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কর্তৃপক্ষ ছাত্রনেতাদের। শিক্ষার্থীদের পাশাপাশি গাছপালা, লতা, গুল্ম কিংবা পাখিদের নিবিড় বসবাসের পরিবেশ নিশ্চিতের লক্ষ্য তাদের। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরবরিকালচার ও পরিবেশ ছাত্র সংসদের আলোচনা সভায় এমনটাই জানান আয়োজকরা। হেমন্তে হলুদ রঙের আভা ছড়িয়ে দিচ্ছে দাঁতমর্দন ফুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে সড়ক দ্বীপে ছেয়েছে ফুলে ফুলে। বর্ষা শেষে ক্যাম্পাসে ঝোপঝাড়ে বেড়ে উঠেছে নানা প্রজাতির উদ্ভিদ। এসব গাছপালা, লতা, গুল্মের নাম অনেকের কাছেই অজানা। প্রকৃতির সাথে নিবিড় পরিচয় করিয়ে দিতে গাছ দেখা ও আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার ও পরিবেশ সংসদ। পুরো ক্যাম্পাসে অন্তত 100 প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে। দাঁতমর্দন একটা ওষুধি উদ্ভিদ। আপনি জানেন গ্রাম বাংলার লোকেরা স্কিনের ডিজিজে তার পাতাটা বেটে পেস্ট করে লাগিয়ে দিলে দাঁত চলে যায়, তাহলে সেখান থেকে কিন্তু দাঁতমর্দন রাখা হয়েছে। এটা একটা অবহেলিত উদ্ভিদ, মানুষ এটাকে সেরকম কোনো আদর করে না। আপনি যখন দেখবেন ময়লার বাগান অথবা রাস্তার আশেপাশে এটা অযত্নে অবহেলায় হয়ে থাকে, কিন্তু এত চমৎকার একটা ক্যারেক্টার, দীর্ঘদিন ফুল থাকে, অর্থাৎ জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত ফুল থাকে, এরকম গাছ খুব কমে। এই দাঁতমর্দনের এই বৈশিষ্ট্যটা আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য সবচেয়ে উপকারী। শীত এলেই কার্জন হল এলাকায় দেখা মেলে সূর্যমুখীর। আনাগোনা বেড়ে যায় চন্দনা ও সবুজ টিয়ার। তাদের অবাধ বিচরণের জন্য নীরব এলাকা এবং খোলা জায়গায় ফুল ও ঔষধি গাছের বাগান গড়ার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। ঔষধি গাছের একটা বাগান বিভিন্ন জায়গায় এবং নয়েজ ফ্রি জোন, যেখানে আমরা মেডিটেশন করতে পারবো বা আমাদের অবসাদগ্রস্ত সময়টুকু কাটাতে পারবো, এরকম বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে অ্যালার্মিং থ্রেট হচ্ছে একেবারে অনিয়ন্ত্রিত যেই যানবাহনগুলো এবং যেভাবে শব্দ দূষণ তারা করে, বিশেষত রিক্সা। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। বিশেষত আমরা রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে রেজিস্টার্ড করে দেওয়া। উদ্ভিদ গবেষকেরা বলছেন, নগরের সড়ক বিভাজনে অপরিকল্পিত গাছ রোপণের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সৌন্দর্য বর্ধনে দেশি ঝোপঝাড় জাতীয় গাছকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।